আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের উপরে তৃতীয় লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে এই অধ্যায়ের উপর আমাদের দুইটা লেকচার হয়েছে এবং সেই দুইটা লেকচারে আমরা এই অধ্যায়ে প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র সহ মহাকর্ষ অভিকর্ষ বল এটা নিয়ে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম ফারদিন, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা নিউটনের তৃতীয় সূত্রতে যাওয়ার আগে কালকে একটা জিনিসের উপরে আমার একটু গুরুত্ব কম দেওয়া হয়েছে, তো সেটাই আগে একটু ক্লিয়ার করি। আমরা কিছু ম্যাথ করবো আজকে। ম্যাথ করার আগে আমরা আমরা গতকাল কিন্তু একটা সূত্র শিখেছিলাম, বলের সূত্র রিভিউ করে নিই আগে একটু। দাঁড়াও, একটু সুন্দর করে লিখি, বলের সূত্রগুলো রিভিউ করে নিই, তারপরে আমি আগাই। আর VIEW রিভিউ। দেখো, বলের কিন্তু আমরা সূত্র একটাই শিখেছি। সেই সূত্রটা কি? আমরা শিখেছি F ইজ ইকুয়াল টু MA। মানে এটা কখন হইতো? যদি এরকম হইতো, মনে করো এখানে আমাদের একটা বস্তু আছে, এই যে এ একটা বস্তু, এই বস্তুর উপরে যদি মনে করো একটা বল প্রয়োগ হচ্ছে, এই বস্তুর উপরে যদি মনে করো একটা বল প্রয়োগ হয় এদিক থেকে এইদিকে, আর কি এদিক থেকে এইদিকে যদি একটা বল প্রয়োগ করা হয় এই বস্তুর উপরে, তাহলে কি হবে? মনে করো F পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুর এই দিক বরাবর A ত্বরণ হইলো আর বস্তুর ভর হচ্ছে M। তাহলে এখান থেকে তুমি বলের যে মান পাবা সেটাকে তুমি যদি F দ্বারা ডিনোট করো, তাহলে সেই F এর মান হবে F ইজ ইকুয়াল টু MA। এটা ছিল আমাদের প্রথম সূত্র। এই সূত্র, আর এই সূত্রকে একটু মডিফাই করা যায়। যেমন দেখো, বল হচ্ছে ভেক্টর রাশি, তার মানে ভেক্টর রাশিকে তুমি যখন ক্যালকুলেশন করবা তোমাকে অবশ্যই সেখানে দিক ক্যালকুলেশন করতে হবে। মনে করো তোমার একটা বল এই দিক বরাবর, তোমার একটা বল হচ্ছে কি এই দিক বরাবর, তার মানে বাম থেকে ডান দিকে। তোমার আর একটা বল, দাঁড়ো সুন্দর করে লিখি, মনে করো একটা বল তোমার এদিক থেকে এদিক বরাবর, তাও সোজা হয় না, এই দিক থেকে এদিক বরাবর, আর আরেকটা বল মনে করো এদিক থেকে এদিক বরাবর। তাহলে কি দুইটা বলের দিক ভিন্ন না? দেখো তো, একটা তোমার বলের দিক হচ্ছে এই দিক থেকে এই দিকে, আর আরেকটা বলের দিক হচ্ছে তোমার এই দিক থেকে এদিকে। তাহলে দুটা বলের দিক বিপরীত না? তাহলে তুমি যদি এই বলটাকে পজিটিভ ধরো, তোমাকে অবশ্যই এই বলটাকে নেগেটিভ ধরতেই হবে। যদি তুমি না ধরো তোমার ক্যালকুলেশনে ভুল হবে, বুঝতে পারছো? যদি তুমি একটা বলকে পজিটিভ ধরো, একটা বলকে নেগেটিভ ধরতে হবে, কারণ কি দিক বিপরীত। এখানে আসলে ভেক্টরের কিছু ক্যালকুলেশন আসে, ওটা তুমি ইন্টার লেভেলে উঠে শিখবা, সেটা তো সমস্যা নাই। কিন্তু আমরা আপাতত এটুকুই মনে রাখবো যে মনে করো একটা বল যদি আমাদের, মানে তুমি একটা যে কোনো একটা দিককে পজিটিভ ধরলে বিপরীত দিককে তোমার নেগেটিভ ধরতে হবে। তুমি চাইলে এই দিকটাকেও তুমি পজিটিভ ধরতে পারো। তুমি যদি এই দিক থেকে পজিটিভ ধরো তখন তোমার এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। এটা বুঝতে পারছো? তার মানে মনে করো এটা আমাদের F1 বল, এটা আমাদের F2 বল। তুমি যে কোনো একটা বলকে যদি পজিটিভ ধরো, বাকি বলটাকে নেগেটিভ ধরতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সব বলগুলো যদি একই দিকে থাকে তাহলে একই একটা চিহ্নই ব্যবহার করবা, হয় পজিটিভ নয় নেগেটিভ। আমরা নর্মালি পজিটিভ ইউজ করে অভ্যস্ত, পজিটিভ চিহ্ন ব্যবহার করব। যেমন কি মনে করো আমরা এখন আর একটা কেস চিন্তা করি। মনে করো এখানে আমাদের একটা অবস্থা, মানে রাস্তা, এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুর উপরে মনে করো দুইটা বল প্রয়োগ করা হচ্ছে, একটা বল এই দিক থেকে এই দিকে, একটা বল এই দিক থেকে এইদিকে, আর একটা বল মনে করো এই দিক থেকে এই দিকে। এবার তুমি বলো তো, দুইটা বল একই দিকে না ভিন্ন দিকে? তুমি বলো তো। তুমি চাইলে এই বলটাকে চুলে কিন্তু এখানেও দিতে পারতা, তখন একই দিকে। তার মানে দুইটা বল কিন্তু একই দিকে। দেখো দুইটা বলের দিকে কি, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। তার মানে কি দুইটা বল একই দিকে কাজ করতেছে না? তার মানে তুমি যদি এই বলটাকে মনে করো F1 নাম দেয়া, এই বলটাকে F1 নাম দিলা, এটাকে F2 নাম দিলা, এই বস্তুর ভর হচ্ছে M, আর F1 আর F2 বলের কারণে বস্তু যদি এদিকে এ ত্বরণ প্রাপ্ত হয়, তাহলে তুমি এখানে লিখতে পারবা মানে দুইটা বলের কারণেই তো এ ত্বরণ প্রাপ্ত হচ্ছে। তার মানে F1 আর F2 যোগ করলে তুমি MA পাবা। মানে এক কথায় দুইটা বল মিলে একটা বল হিসাবে কাজ করছে, সেটাকে তুমি সামিশন অফ F বলতে পারো। মানে দুইটা বল মিলে যেটা কাজ করছে সেটা হচ্ছে সামিশন অফ F ইজ ইকুয়াল টু MA। এই হচ্ছে কথা। তারপরে তুমি আরেকটা কেস এরকম চিন্তা করতে পারো না? অবশ্যই পারো। সেটা হচ্ছে যে এই সূত্রগুলো আসলে একটু বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তুমি আসলে ম্যাথগুলো করতে পারবা বা বুঝবা আর কি, সেজন্যই। তারপরে মনে করো একটা রাস্তা, এরপরে আমাদের আর একটা বস্তু আছে এখানে। আমার আজকে সব কিছু বেকা হচ্ছে, বুঝলাম না। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুর উপরে তুমি কি করবা? আবার বল প্রয়োগ করবা। মনে করো একটা বল এদিক থেকে এদিকে প্রয়োগ হইলো, হ্যাঁ, এদিক থেকে এদিকে প্রয়োগ হলো, আর একটা বল কি হলো, উল্টা দিকে প্রয়োগ হলো। মানে এরকম না হয় এই দিক বরাবর প্রয়োগ হলো। তার মানে কি বলো তো? তার মানে একটা বস্তু F1 বল চাচ্ছে বস্তুটাকে এই দিক থেকে এইদিকে নিতে,
F2 বল চাচ্ছে বস্তুকে এই দিক থেকে এই দিকে নিতে। এখন যেই বলটা বেশি সেই দিকেই তো বস্তুটা আগাবে। আমরা ধরে নিলাম যে আমাদের এই যে এই বলটা হচ্ছে বেশি, মানে F1 বলটা বড়, মানে F1টা বড়। আমরা ধরে নিচ্ছি যে আমাদের F1 বলটা বড় আর F2 বলটা ছোট। তাহলে কি নিশ্চয়ই বস্তু আমাদের এদিক থেকে এদিকে গতিশীল হবে, মানে এই দিকে ত্বরণ প্রাপ্ত হবে। তাহলে আমরা কি করবো বলো তো, এখানে আমাদের যে মোট ফোর্স মানে নিট বল সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে হচ্ছে নিট বল কত। আমাদের এদিকে যাচ্ছিল F1 আর এদিকে আসছিল F2, মানে একটা দেখো দুইটার দিক বিপরীত। তার মানে একটাকে যদি তুমি পজিটিভ ধরো, আমি বড়টাকে পজিটিভ ধরলাম, আর একটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে। আর দুইটার কারণে ত্বরণ এদিকে প্রাপ্ত হয়েছে, তাহলে এটা ইজিক্যাল টু এম এ। তাহলে এটাকেও তুমি সামেশন অফ এটাই বলতে পারো, কারণ সামেশনই তো তুমি করতেছো, সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ। তুমি বলো এই তিনটা সূত্র তুমি বুঝেছো কিনা? এই তিনটা সূত্র বুঝলে আমরা ম্যাথ করার জন্য প্রস্তুত। বুঝেছো? বুঝছো কি না একটু বলো, একটু বলো তো ফারদিন। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এই তিনটা সূত্র আসলে দরকার। দেখো এই সূত্র এই অঙ্কটা আমরা গতদিনই করছি। যে দেখো কি বলতেছে, এটা আমার বড় করে করার দরকার নাই। 30 কেজি ভরের কোনো বস্তুর উপর 90 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ সৃষ্টি হবে। তার মানে কি, এখানে একটা বস্তু আছে, ধরো এরকম একটা বস্তু আছে, এই বস্তুর উপরে তুমি কি করতেছো, বল প্রয়োগ করতেছো। কয় নিউটন? 90 নিউটন। এদিক থেকে এদিকে বল প্রয়োগ করতেছো, ধরো এদিক থেকে এদিকে বল প্রয়োগ করতেছো। তার মানে এখানে যে এফ প্রয়োগ করতেছো সেটা হচ্ছে 90 নিউটন। আর এই বস্তুর যে ভর, সেই ভরকে যদি তুমি এম লিখো সেটা হচ্ছে 30 কেজি। আচ্ছা, আর এখানে আমাদের কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলছে। 1 মিনিট দাঁড়াও। এই শুভ, ওদেরকে বলবি একসাথে রাইস কুকার আর ওই গ্যাসের কারেন্টে চলা না চালাতে, তাহলে কিন্তু কারেন্ট চলে যাবে না, আমার ক্লাস বাড়তে যাবে না, বুঝেছিস? যে কোনো একটা চালাতে বলবি। আচ্ছা ঠিক আছে, আসো শুরু করি। তাহলে দেখো আমাদের এখান থেকে আসো আসো, তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা এখান থেকে ত্বরণের মান বের করব। আর আমরা কি জানি, এখান থেকে কিন্তু একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে যে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। আর এখান থেকে আমাদের ত্বরণের মান বের করতে হবে, কারণ এফ এর মান আর এম এর মান আমরা জানি। তার মানে এ ইজ ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই এম। এফ এর মান কত দেওয়া? এফ এর মান দেওয়া 90 আর এম এর মান দেওয়া হচ্ছে 30। তাহলে এখান থেকে পাবা কত? তুমি এখান থেকে পাবা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক যা তাই। তাই বলো, এই অঙ্ক তো আমি তোমাকে গত দিনই করাইছি। তাহলে এই অঙ্কগুলো কেন করাচ্ছেন? কারণ সামনে একটু ভালো অঙ্ক আছে। আসো ভালো সামনের অঙ্ক যাই। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা? বুঝেছো তো? আচ্ছা আসো তারপরে দেখি। এবারে এখানে বলতেছে দেখো 200 কেজি ভরের একটি নৌকা স্রোতের অনুকূলে চলছে। স্রোত কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন। নৌকাটিতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে মাঝিকে কত বল প্রয়োগ করা হবে? দেখো তো এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে চলছে। এই স্রোতের অনুকূলে চলার মানে কি আসো আমি তোমাকে বলি। স্রোতের অনুকূলে চলছে, মনে করো একটা নৌকা। এখন আমি তোমাকে নৌকা আঁকাবো, মনে করো তুমি এডি নৌকা, ঠিক আছে? আমি আর কষ্ট করে নৌকা আঁকাবো না, নাকি নৌকা আঁকাবো না? দরকার নেই, নৌকা আঁকাতে গেলে টাইম লাগবে। দেখো এটা হচ্ছে আমাদের নৌকা। তাহলে এই নৌকার যে ভর দেওয়া সেটা কত দেওয়া বলো তো? নৌকার ভর কত দেওয়া? এই যে 200 কেজি। তাহলে নৌকার ভরের জায়গায় তুমি 200 কেজি লিখতে পারো। ঠিক আছে। স্রোতের অনুকূলে চলছে মানে হচ্ছে মানে স্রোত যেদিকে নৌকা চলতেছে সেদিকে। তুমি নৌকাকে দুইভাবে চালাইতে পারো, স্রোত যেদিকে তার বিপরীত দিকে চালাইতে পারো, আর স্রোত যেদিকে সেদিকে চালাইতে পারো। এখন স্রোতের অনুকূলে চলছে এবং আমাদের চলার কারণে এই তো দেখো স্রোতের অনুকূলে চলতেছে এবং আচ্ছা দেখো এদিক বলে চলতেছে। আর এদিক বলে চলার কারণে তুমি দেখো, আমি তোমাকে একটু বলি, স্রোতের অনুকূলে চলতেছে, তাহলে আমাকে কি বলটা কোন দিক বলে প্রয়োগ করতে হবে বলো তো? নিশ্চয়ই বলটা এদিক বলে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে একটা এফ লিখে দিতে পারি, এটা আমাদের এফ। এদিক বলে আমরা বল প্রয়োগ করব। আর মনে করো স্রোতের দিকও আমাদের এদিকে, এটা হচ্ছে আমাদের স্রোতের দিক, এটা আমাদের স্রোতের দিক। আমরা ধরে নিলাম যে এটা আমাদের স্রোতের দিক, আমরা লিখে দিই এটা আমাদের স্রোতের দিক। ঠিক আছে।
আর স্রোত কর্তৃক প্রযুক্ত বল। এই যে স্রোতের কারণে তুমি একটা বল পাবা না, স্রোতের কারণে একটা বল পাবা। দেখো স্রোতের অনুকূলে চলছে মানে এখানে দুইটা বল আছে, এক হচ্ছে মাঝি কর্তৃক প্রযুক্ত বল আর একটা হচ্ছে স্রোত কর্তৃক প্রযুক্ত বল। এই যে F1 এটাকে ধরলাম আমরা মাঝি কর্তৃক প্রযুক্ত বল, এটা হচ্ছে মাঝি কর্তৃক প্রযুক্ত বল। এই যে কারণ দেখো এখানে বলতেছে স্রোতের অনুকূলে তো এমনি এমনি চলবে না, যে মাঝি বল প্রয়োগ করতেছে আর স্রোতের অনুকূলে চলছে, তাহলে মাঝি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে এটা, মাঝি কর্তৃক প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এখানে কিন্তু আরেকটা বলও কাজ করতেছে, সেটা হচ্ছে যে স্রোতের দিকে, এই যে আমাদের যে স্রোত আর কি, তো স্রোতের দিকে এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্রোত কর্তৃক প্রযুক্ত বল। সেটাকে আমরা ধরো F2 নাম দিলাম, আর F2টা কি তাহলে স্রোত কর্তৃক প্রযুক্ত বল। একটু সুন্দর করে লিখি, F2টা হচ্ছে আমাদের স্রোত কর্তৃক প্রযুক্ত বল, স্রোত কর্তৃক প্রযুক্ত বল। তার মানে এখানে দুইটা বল আছে। দেখো নৌকাকে সামনের দিকে স্রোতের অনুকূলে চলতেছে, অর্থ হচ্ছে এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। F1 বলটা কে দিতেছে, মাঝি দিতেছে, আর F2 বলটা কে দিতেছে, স্রোত দিতেছে। আচ্ছা এই দুইটা বলের কারণেই তো এই নৌকাটা একটা ত্বরণ প্রাপ্ত হচ্ছে। ধরো এই নৌকাটা আমাদের যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে সেটা এই দুইটা বল একই দিকে, তার মানে সামনের দিকে ত্বরণ প্রাপ্ত হবে। সেই ত্বরণের মান দেখো দেওয়া আছে হচ্ছে 2 ms 2। তাহলে তুমি বলো তো এখানে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? বুঝতেই পারছো, দুটো ওই যে দুটো বল একই দিকে, দুটো বল একই দিকে, তাহলে ওই সমষ্টির সূত্রটা ব্যবহার করতে হবে। তার মানে F1 যোগ F2 ইজ ইকুয়াল টু কত, ma। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝছি। আচ্ছা তাহলে এবার বলছে মাঝিকে কত বল প্রয়োগ করতে হবে। তার মানে দেখো আমাদের এখানে স্রোত কর্তৃক প্রযুক্ত বলটা দেওয়া আছে, আর স্রোত কর্তৃক প্রযুক্ত বল মানে F2 এর বল মান দেওয়া আছে। তাহলে F1 এর মান জানি না, F2 এর মান দেওয়া আছে সেটা হচ্ছে যে 100, আর m এর মান দেখো দেওয়া আছে সেটা হচ্ছে কত, m এর মান 200 কেজি, আর a এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে F1 এর মান বের করা যায়, তাহলে F1 প্লাস 100 সমান হবে হচ্ছে 400। আর এখানে এখন আমরা F1 এর মান বের করব, F1 সমান হবে হচ্ছে 400 মাইনাস 100 সমান 300 নিউটন। তার মানে কত, মাঝি কর্তৃক প্রযুক্ত বল কত বলো তো? 300 নিউটন। তার মানে অঙ্কটা কি বুঝেছো কিনা, মাঝি কর্তৃক প্রযুক্ত বল, প্রযুক্ত বল 300 নিউটন। সহজ ছিল। আসো তারপরের অঙ্কে যাই। তারপরের আর একটা অঙ্ক আমাদের আছে। এখানে আবার বলতেছে দেখো 900 কেজি ভরের একটি বাসে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 2000 নিউটন। রাস্তার ঘর্ষণ বল 200 নিউটন হলে বাসটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা তোমাকে আমি একটা কথা আগে লিখে দিই, আমরা এই সামনে একটা নতুন বল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ঘর্ষণ বল, এই বলের জন্য একটা লাইন মনে রাখবা, ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। বলো তো কি বললাম, ঘর্ষণ বল, এটা সুন্দর করে লিখে, ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করে। আচ্ছা তাহলে বলো তো আমাদের যদি গতির দিক এটা হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বলো বলো বলো, তাহলে কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই এই দিক বলে কাজ করবে, এটা আমাদের ঘর্ষণ বল হিসেবে কাজ করবে। মানে এটা যদি আমাদের মেইন বল হয়, আমাদের এটা মেইন বল, এটা ঘর্ষণ বল। আমি আবার বলি, আমাদের যদি মেইন বল এদিকে কাজ করে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এদিকে বলে কাজ করবে। তুমি বলে এটা বুঝতে পারছো না? মানে ঘর্ষণ বলটা অলওয়েজ গতির বিপরীতে কাজ করবে। মনে করো মেইন বলকে আমরা এফ নাম দিচ্ছি, আচ্ছা দাঁড়াও, মেইন বলকে মনে করো আমরা এফ নাম দিলাম, আর ঘর্ষণ বলকে ছোট হাতের এফ নাম দিতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা আরেকটু সুন্দরভাবে লিখি, দাঁড়াও কি যে হচ্ছে। আচ্ছা দেখো মেইন বলকে আমরা এফ নাম দিলাম, আর ঘর্ষণ বলকে ছোট হাতের এফ নাম দিলাম, অথবা F1 F2 নাম দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা তারপরে আমরা দেখো মেইন বলকে এফ নাম দিলাম, এটাকে আমরা ছোট হাতের এফ নাম দিলাম। তার মানে বোঝো ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে, গতি যেদিকে হবে ঘর্ষণ বল তার বিপরীত দিকে হবে। এটা বুঝছো কিনা একটু বলো তো, এটা বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা তাহলে বুঝলে অঙ্কটা শেষ। আসো দেখি এটা বুঝলে অঙ্কটা শেষ। তাকে বলছে যে 900 কেজি ভরের একটি বাসের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। তার মানে গাড়িটা বাসটা তো সামনের দিকে চলতেছে, মনে করো এটাই আমাদের সেই বাস। আমরা সব কিছুকে গোল বস্তু হিসেবে চিন্তা করতেছি, তো সমস্যা কি?
চিন্তা করলে এলো, তোমার মনের চোখ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা বাস। হ্যাঁ, বাস কি বলছে 900 কেজি ভর, তার মানে এখানে এম এর মান দেওয়া আছে, তাহলে প্রথমত এম লিখো, এম এর মান কত দেবা 900 কেজি। ঠিক আছে, কর্তৃক ইঞ্জিনের উপরে প্রযুক্ত বল হচ্ছে এত, তার মানে এই বাস কর্তৃক ইঞ্জিনের উপরে একটা প্রযুক্ত বল এইদিকে পাচ্ছ তুমি, এই দিক বলে একটা বল পাচ্ছ। ঠিক আছে, এটা আমাদের সেই বল। তাহলে এখানে আমাদের মেইন যে বল, ইঞ্জিন কর্তৃক যে প্রযুক্ত বল, যার কারণে বাস সামনের দিকে আগাচ্ছে, সেটাকে তুমি তাহলে এফ নাম দাও। সেই এফ এর মান দেখো দেওয়া আছে 2000 নিউটন, 2000 নিউটন। আচ্ছা, তারপরে বলছে রাস্তার ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল অলওয়েজ কি করে বলো তো, গতির বিপরীতে কাজ করে, তার মানে ঘর্ষণ বলটা তোমার এদিকে কাজ করবে। এখন এদিকে কাজ করে কি করবে, সে গাড়িকে থামানোর চেষ্টা করবে, সেটাকে তুমি আমি F1 F2 নাম দিতে পারো, সমস্যা নাই, আমি ছোট হাতের এফ নাম দিতেছি। সেটার বলের মান দেখো দেওয়া আছে কত 200 নিউটন। এখানে এফটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল, খুবই ভালো কথা। আচ্ছা, এবার আসো, এবার আমাদের দেখো কি বলছে, বাসটির ত্বরণ কত হবে। আচ্ছা তুমি বলো তো ত্বরণ কোন দিকে হবে, ডান দিক থেকে বাম দিক নাকি বাম দিক থেকে ডান দিক? যেদিকে বলের পরিমাণ বেশি ত্বরণ তো সেই দিকেই হবে। দেখো এখানে 2000 নিউটন কাজ করতেছে, এখানে 200 নিউটন কাজ করতেছে, তাহলে ত্বরণটা কোন বলের দিকে হবে তুমি বলো তো, 2000 নিউটনের দিকে নাকি 200 নিউটনের দিকে, কোন দিকে হবে? আমাদের ত্বরণ নিশ্চয়ই এদিক থেকে এদিকে হওয়া উচিত, কারণ কি আমাদের 2000 নিউটন বেশি, সে তো দেখো 2000 নিউটন এখানে আছে, এখানে আছে 200 নিউটন, তাহলে কি সে 200 নিউটনকে রেজিস্ট করতেছে, বাকি 1800 নিউটন থেকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, তাহলে আমাদের ত্বরণ নিশ্চয়ই এদিক থেকে এদিকে হবে, এ ত্বরণের দিক। তাহলে এখানেও আমরা কি সূত্র লিখতে পারবো, ওই যে আমরা যে কোনো একটা বলকে পজিটিভ ধরবো, বড়টাকে পজিটিভ ধরলে ছোটটা একাই নেগেটিভ হয়ে যাবে, কারণ দুটা বিপরীত দিকে। তাহলে এখানে আমি লিখতে পারবো সামেশন অফ এফ মাইনাস ছোটাতের এফ সমান আমাদের হবে এম এ। এটা হচ্ছে আমাদের সূত্র। তুমি বলো এই সূত্রটা কেন লিখলাম, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছো? ঠিক আছে, এবার আমাদের বলতেছে ত্বরণের মান নির্ণয় করো। দেখো তুমি এফ এর মান জানো, সেটা হচ্ছে 2000, তারপরে ছোট হাতের এফ এর মান জানো, সেটা দেখো 200, এম এর মান দেখো জানো, সেটা হচ্ছে 900, আর এ এর মান তুমি বের করবা। আসো বের করে ফেলো, তাহলে এখানে যদি তুমি করো এখানে পাবা 1800, আর এখানে আছে 900 ইন্টু এ, তাহলে এখান থেকে এ এর মান যদি তুমি বের করো, যেটা হচ্ছে আমাদের ত্বরণ, সেটা হবে 1800 ডিভাইডেড বাই 900 সমান কত 2 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে এ ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই বের করতে হইতো, আমরা এটা বের করলাম। তুমি বলো এই অঙ্কটা বুঝেছো কিনা, আমি তোমাকে আরেকবার রিভিউ করি ছোট করে। আমি বলবো ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে, তার মানে আমাদের গতি যেদিকে পাতে যাবে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। দেখো 200 নিউটন আমাদের এদিক থেকে এদিকে প্রয়োগ হচ্ছে, তার মানে বস্তুটা মানে গাড়িটা বা বাসটা সামনের দিকে আগানোর চেষ্টা করবে, কিন্তু 200 নিউটন চাবে যে সামনের দিকে না আগাও, তাহলে সে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে তো 2000 নিউটন আর এ তো দিচ্ছে 200 নিউটন, তাহলে কি 2000 নিউটন বেশি, তার মানে গাড়ির সামনের দিকে আগাবেই, তাহলে গাড়ির সামনের দিকে এই ধরনের আগাচ্ছে, কিন্তু এ তো বিপরীত দিক থেকে কাজ করতেছে, তাহলে তো কি মাইনাস করতে হবে, সেজন্য মাইনাস করে দিলাম। বলো অঙ্কটা বুঝছো কিনা? তাহলে বাকি সব সেম, একটু বুঝছো কিনা বলো তো, বলো বলো ফারদিন, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে না? আচ্ছা সব ঠিক আছে আশা করি। তারপরে দেখি, এবার আমরা আরেকটা অঙ্ক করবো। তা এই অঙ্কটা করলে আমাদের বেসিক আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে সব কিছু সেম। দেখো আমাদের এখানে অঙ্কটা পড়ি, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 5 সেকেন্ডে থামানো হলো, গাড়ির ভর 2000 কেজি হলে বাধাদানকারী বলের মান নির্ণয় করো। এটাই হচ্ছে কোন অঙ্ক বলো তো? এটা হচ্ছে সেই অঙ্ক আমরা এখানে দ্বিতীয় অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায়ের একটা রিলেশন দেখতে পাই। মানে এখানে কি আমাদের মেইন সূত্র কি দেখো তো, মেইন সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো আমাদের এখানে এম এর মান দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে 2000 কেজি, তার মানে বাকি যেই তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের এ এর মান বের করতে হবে, এই হচ্ছে কথা। তো আসলে বের করি, দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে এত বেগে চলন্ত একটি গাড়ি, তার মানে এটা আমাদের আদিবেগ, তাহলে আমরা আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। আর আমরা কি শিখেছিলাম, আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে চাই 3.6 দ্বারা ভাগ করতে হয়। কেন করতে হয় সব কিছু দ্বিতীয় অধ্যায় শিখেছি, সেজন্য দ্বিতীয় অধ্যায় তো ভালো করে পড়াইছি। তাহলে এটা বাবা 10 মিটার পার সেকেন্ড করে দেখো, 10 মিটার পার সেকেন্ড বাবা। তাহলে ব্রেক কষে 5 সেকেন্ডে থামানো হলো, তার মানে এখানে সময়ের মান দেওয়া আছে, তাহলে সময়ের মানটি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 সেকেন্ড।
আর যেহেতু দেখো এখানে বলছে থামানো হলো মানে কি শেষ বেগ হচ্ছে আমাদের 0, তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করে ফেলতে পারবো। ত্বরণের মান বের করার জন্য আমরা কোন সূত্র জানি? আমরা জানি, বলো তো কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, বলো, পারবা? এই দেখো এই চারটা চলকের মধ্যে সম্পর্ক আছে, এমন সমীকরণ হচ্ছে যে v = u + at, মনে আছে? আর যেহেতু দেখো এখানে গাড়িকে থামানো হইলো, তার মানে কি বলো তো, যেহেতু গাড়িকে থামানো হইলো তার মানে আমাদের এখানে তুমি যদি চাও এই যে এরকম গাড়িকে যেহেতু থামানো হয়েছে, তাহলে u - এটি ইউজ করতে পারো। তার মানে এখানে যে ত্বরণ ইউজ করছে এটা মন্দন হিসাবে আছে। তুমি যদি মাইনাস না দিতে চাও, প্লাস দিতে চাও, তাহলে মনে করো এর মান নেগেটিভ আসবে। এই হচ্ছে ব্যাপার। আসুক নেগেটিভ আসুক, সমস্যা নাই। ভি এর মান তো 0, ই এর মান হচ্ছে 10, প্লাস এ এর মান তো জানি না, কিন্তু টি এর মান জানো। টি এর মান কত জানো? 5 সেকেন্ড। তাহলে এখান থেকে এ এর মান তুমি পেয়ে যাবা। এ এর মান কত পাবা বলো তো? এই যে a × 5 = -10, তাহলে তুমি বলো এর মান কত পাবা? এর মান পাবা -10 / 5, এখানে সমান -2, একক হবে ms ইনভার্স 2। এই যে মাইনাস আসতে এর অর্থ কি? এখানে গাড়িটার মন্দন হচ্ছে, ঋণাত্মক ত্বরণকে তো তুমি মন্দন বলো, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার দেখো আমাদের ত্বরণের মান পেয়ে গেছে। এখন বাধাদানকারী বলের মান বলতেছে, মানে যেই বলের কারণে আর কি গাড়িটা থামলো, তার মানে আমরা কি f = ma লিখতে পারি। আমরা জানি f = ma। আমাদের তো বাধাদানকারী বলের মানে বলতেছে, এখানে এই f যেটা আছে এটা হচ্ছে আমাদের এখানে বাধাদানকারী বল হিসাবে আছে, যার কারণে গাড়িটা থামতেছে। বাধাদানকারী বল বা যে বাধাদানকারী বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে, যার কারণে সেটাকে নেগেটিভ ধরা হয়। দেখবা বলের মান নেগেটিভ আসবে। কিভাবে আসবে দেখো, আমি তোমাকে দেখাই। দেখো এটা আমাদের f, m এর মান কত? m এর মান হচ্ছে আমাদের দেখো 2000 দেওয়া আছে, তার মানে এখানে 2000 লিখলাম। আর a এর মান দেখো -2, তাহলে কত আসলো বলো তো? f এর মান আসলো হচ্ছে -4000 নিউটন। এই যে -4000 নিউটন আসলো, এর অর্থ কি? বলটা হচ্ছে আমাদের গতির দিকের বল না, গতির বিপরীতের বল, অর্থাৎ বাধাদানকারী বল। তাহলে লিখবা অতএব বাধাদানকারী বল, লিখবা অতএব বাধাদানকারী বল। এখন দেখো বাধাদানকারী বল যখন লিখছো, তাহলে তোমার আর নেগেটিভ লেখার দরকার আছে? নেগেটিভ লেখার দরকার নেই, তাহলে 4000 নিউটন লিখে দিলেই শেষ। বলো অঙ্কটা বুঝেছো কিনা? বুঝেছো? ওকে, তাহলে নেক্সট অঙ্কটা, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখানেও সেম কাজ তোমাকে। এই যে এখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে না, এই যে এই তথ্য, তারপরে এই তথ্যগুলো দেওয়া আছে ত্বরণ নির্ণয় করার জন্য। তাহলে ত্বরণ নির্ণয় করবা, ত্বরণ নির্ণয় করার পরে বাধাদানকারী বলে f = ma। তোমার এখানে যে ভর দেওয়া আছে, এই ভরকে তুমি কি করবা? গ্রাম থেকে কেজিতে নিবা। আসো করে দিই, যেহেতু একটুখানি আসে যে জিনিসপত্র। তো দেখো এখানে আমাদের বস্তুর ভর দেওয়া আছে, m = কত দেওয়া আছে? 10 গ্রাম। মানে বলছে 10 গ্রাম ভরের বুলেট 300 মিটার/সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। তাহলে এখানে আছে দেখো ভর দেওয়া আছে m = 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে, কারণ এসে এককে নিতে হয়। তাহলে 10 / 1000, 10 / 1000 করলে কত আসে বলো তো? 0.01 আসে। করে দেখো 0.01 পাবা, এত কেজি পাবা। খুবই ভালো কথা। তারপরে দেখো আমাদের বুলেট এত বেগে, তার মানে আমাদের আদি বেগ দেওয়া আছে। আদি বেগ u = দেওয়া হচ্ছে 300 ms ইনভার্স 1। কাঠের মধ্যে ঢুকে বললো, তার মানে এস এর মান দেওয়া আছে। এস এর মান দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। সেন্টিমিটার তো এসআই একক না, এসআই এককে নিতে হবে। তুমি জানো 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার, এটাকে আমরা কিসে নিব? মিটারে নিব না? তাহলে কি করতে হবে বলো তো? 100 দ্বারা ভাগ করতে হবে। বুঝেছো? তাহলে এখানে 100 দ্বারা যদি ভাগ করো, তাহলে কত পাবা বলো তো? তুমি মনে করো এরকম লিখে দিলাম 4.5 × 10⁻²। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই পাবো। ওই যে 100 উপরে যদি উঠে যায়, তাহলে 100 মানে কি? 10²। 10² উপরে উঠে গেলে 10⁻²। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, আর যেহেতু প্রবেশ করে থেমে গেল, থেমে যাওয়ার মানে কি? v = 0। v = 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? আমরা জানি, আমরা এখান থেকে আসলে ত্বরণের মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারবো আমরা জানি। তো ত্বরণের মান কোন সূত্র দ্বারা বের করবা? ওই যে v² = u², তারপরে কত? এখন তুমি যদি এখানে প্লাস দাও, তাহলে a এর মান পাবা নেগেটিভ, আর এখানে নেগেটিভ দিলে এর মান পজিটিভ পাবা। আমরা মনে করো খালি ত্বরণের মান বের করব, তাহলে তো হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা কিছুই করব না, খালি মান বসাই দেব। v
ভি এর মান তো 0, স্কোয়ার দিয়ে দিলাম। ইউ এর মান দেখো দেওয়া আছে 300, তাহলে 300 কে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 2। এ এর মান তো জানি না, এস এর মান জানি, সেটা হচ্ছে যে 4.5 ইন্টু 10⁻²। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তুমি এ এর মানটা বের করবা। ভালো কথা, এর মান ধরো বের করলা তুমি, হ্যাঁ। এর মান বের করার পরে তো তুমি এবার কি করবা, মেইন সমীকরণে বসাবা। আসো বসাও। তাহলে তুমি কি জানো, বাধা দানকারী বল, অতএব বাধা দানকারী বল, বাধা দানকারী বল যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ। কারণ এই বলটার কারণেই তো বুলেটটা থেমে গেছে, তাই না? এই বুলেটটা একটা দেওয়ালের মধ্যে বা একটা কাঠের টুকরার মধ্যে ঢুকতেছিল, যার কারণে বুলেটটা থেমে গেছে। তাহলে এই এফটাই তো বাধা দানকারী বল। তাহলে দেখো এফ ইজিক্যাল টু কত পাবা, এম এর মান তুমি পেয়ে বের করেছো 0.01 কেজি, আর এর মান তুমি এখান থেকে পাবা। যদি তুমি গুণ করো তুমি দেখবা -1000000 এত নিউটন পাবা। এই মাইনাস অর্থ কি, বলটা আসলে গতির দিকের বল না, গতির বিপরীতের বল। তার মানে এটাকে তুমি বাধা দানকারী বল বলতে পারো। অতএব বাধা দানকারী বল, বাধা দানকারী বল, সেটা সমান তুমি পাবা হচ্ছে 10 এর পাশে 5টা শূন্য, 1 2 3 4 5 নিউটন। বলো অঙ্কটা পারবা? এটা তোমার হোমওয়ার্ক থাকলো, ত্বরণের মানটা বের করা। এই যে এখানে তোমার হোমওয়ার্ক থাকলো, এটুক করবা নিজে। বুঝেছো? বুঝেছো তাই না? একটু রেসপন্স করো সবাই, বুঝেছো কিনা? বুঝছি। ওকে, ধন্যবাদ। তা আসো তারপরে যাই, আগাই। এরপরে আমাদের আসলে বল সম্পর্কিত অঙ্ক শেষ। এবার আমরা একটু কাজ করব, নিউটনের তৃতীয় সূত্রে তো যাবো। নিউটনের তৃতীয় সূত্র আমাদের ওকে বলে, নিউটনের তৃতীয় সূত্র বলে যে আমাদের এই মানে কি, প্রত্যেকটি বস্তু, মানে দেখো একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করে তো কি হবে, একটা বস্তু আর একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করে, ওই বস্তুটাও আগের বস্তুর উপরে বল প্রয়োগ করে, এবং এই দুইটা বলের মান হচ্ছে সমান কিন্তু দিক বিপরীত। সেজন্য বলা হয় প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে ব্যাপারটা এইরকম, মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু, আর আমরা আরেকটা বস্তুকে নিব। মনে করো এই আমাদের আরেকটা বস্তু, ঠিক আছে? এই মনে করো আমাদের এই বস্তুটা, আমি তোমাকে দেখাই। মনে করো এই বস্তুটা এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছে, এই বস্তুটা এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছে। তার মানে এই যে বলটা আমি দেখাচ্ছি, এই বলটা কি, আমাদের এই প্রথম বস্তুটা, মনে করে যে প্রথম বস্তুর ভর হচ্ছে m1। আমি একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। প্রথম বস্তুর যে ভর সেটা হচ্ছে যে m1, আর দ্বিতীয় বস্তুর যে ভর সেটা হচ্ছে m2। এই F1 বলটা কি, আমাদের F1 বলটা হচ্ছে m1 বস্তু কর্তৃক প্রযুক্ত বল m2 বস্তুর উপরে। তার মানে এটাকে আমরা মনে করো F1 নাম দিতে পারি। তার মানে এটা যদি হয় তাহলে আমাদের এই দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে আর কি, এইভাবে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা F2 নাম দিব। আর এই দুইটা বল প্রযুক্ত, এই দুইটা বলের মান হবে সমান। তার মানে কি, আমি তোমাকে F1 এর পরিচয় লিখে দিই। F1 হচ্ছে যে m1 বস্তু কর্তৃক প্রযুক্ত বল m2 বস্তুর উপরে, m2 ভরের বস্তুর উপরে, m2 ভরের বস্তুর উপর। আর F2টা তাহলে কি হবে বলো তো, উল্টা। F2 হবে হচ্ছে m2 বস্তু কর্তৃক প্রযুক্ত বল m1 ভরের বস্তুর উপর। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এই দুইটা বল কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করতেছে। আর এই যে প্রথম যে বলটাকে তুমি পাইলা, F1 বল, F1 বল কি করতেছে, m1 ভরের বস্তুর উপরে কাজ করতেছে, m1 বস্তু কর্তৃক প্রযুক্ত বল m2 ভরের বস্তুর উপরে, এবং এটাকে আমরা নাম দিই হচ্ছে ক্রিয়া বল। এটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া বল, মানে প্রথমত এটা কাজ করতেছে। আর এই ক্রিয়া বলের কারণে আরেকটা বল পাওয়া যায়, তাকে আমরা বলি হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, ঠিক আছে? একটা হচ্ছে ক্রিয়া বল আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা, এখন ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কিন্তু একই বস্তুর উপরে কাজ করে না, দুটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। আস্তে কথা বলতে,
ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। উপর কাজ করে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র এরকমই বলে যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। মানে ব্যাপারটা এইরকম। এই যে নিউটনের তৃতীয় সূত্র দেখো এখানে লেখা আছে, প্রত্যেকটি বস্তুর একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এবং এদের দিক বিপরীত। এই যে নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান সমান অর্থাৎ এবং বিপরীতমুখী। তার মানে আমাদের প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে এই যে প্রত্যেকটি ক্রিয়া, আমাদের মনে করো F1 একটি ক্রিয়া, F1 হচ্ছে আমাদের একটি ক্রিয়া বল F1, এর একটা সমান প্রতিক্রিয়া হচ্ছে F2 এবং এদের দিক হচ্ছে বিপরীত, সেজন্য সামনে একটা মাইনাস। আমি তোমাকে আরেকটু সুন্দর করে লিখে দিই, এখানে হচ্ছে F2 এবং এদের দিক হচ্ছে মাইনাস। কেন? প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে এটা হচ্ছে তার নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ। আর এর ব্যাখ্যাটা কি? প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তুমি লিখতে পারো এরকম, প্রত্যেকটি ক্রিয়ারই, প্রত্যেকটি ক্রিয়া বল কোনটা? F1 বল, তাই না? প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সামনে এই সূত্র থেকে অনেক সূত্র আমরা প্রমাণ করব, দেখবা যে আস্তে আস্তে প্রমাণ করতেছি প্রতিক্রিয়া আছে। আমি তোমাকে বলে দিই আরেকবার, ক্রিয়া বল বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে F1 বল, যেটা আমাদের M1 বস্তু কর্তৃক প্রযুক্ত বল, ক্রিয়া বল, সেটা হচ্ছে আমাদের F1 বল। আর আমাদের প্রতিক্রিয়া বল বলতে আমাদের বোঝাচ্ছে F2 বল। এবং বিপরীতমুখী বলতে F1, সমান বলতে তো বুঝছো দুইটা সমান, আর বিপরীতমুখী বলতে বলছে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার। তৃতীয় সূত্র সম্পর্কে এতটুকু জানলেই যথেষ্ট। তৃতীয় সূত্রটা বুঝেছো কি বোঝো নাই বলো? বুঝেছো? সবাই রেসপন্স করো, বলো তো। মিফতাহুল জান্নাত, তাহারাত, রুনি, ফারদিন, বুঝেছো কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, তুমি দেখো। আমাদের তৃতীয় সূত্র বলে হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ারে একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে কি এখন আমাদের দুইটা বস্তু লাগবে, না হলে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি কই পাবো? তাহলে মনে করো একটা M1 ভরের বস্তু নিলাম আর একটা M2 ভরের বস্তু নিলাম। তাহলে এই M1 ভরের বস্তু কর্তৃক M2 ভরের বস্তুর উপরে একটা বল প্রযুক্ত হলো, যাকে আমরা বলতেছি F1। আচ্ছা, আর M2 ভরের বস্তু কর্তৃক M1 ভরের বস্তুর উপরে একটা বল প্রযুক্ত হলো, সেটাকে আমরা বলতেছি F2। এখন এই দুইটা হচ্ছে, একটা বল ক্রিয়া বল আর একটা বল হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, একটা বল হচ্ছে ক্রিয়া বল আর একটা বল হচ্ছে প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল কোনটা? যেটা প্রথমে প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে ক্রিয়া বল, তার মানে F1 প্রথমে প্রযুক্ত হয়েছে, তাহলে এটাকে ক্রিয়া বল বললাম। আর প্রতিক্রিয়া বল কোনটা? যেটা তারপরে প্রযুক্ত হলো, F1 এর কারণে আর একটা বল তুমি পাবা, সেটাকে বলবো প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে F2। এবং দেখো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করতেছে। F1 বলটা আমাদের M2 ভরের বস্তুর উপরে কাজ করতেছে, F2 বলটা M1 ভরের বস্তুর উপরে কাজ করতেছে। তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন ভরের বস্তুর উপরে কাজ করে, মানে দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে এক কথায়। হ্যাঁ, এবার দেখো তাহলে এই সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F1 = -F2। কারণ কি? প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই এতটুকু জানলেই যথেষ্ট। আমি তোমাকে এবার কিছু উদাহরণ দেখাই দেবো, তাহলে মনে করো শেষ। বলো বুঝছো কিনা? বুঝেছো? একটু রেসপন্স করো, বলো তো বুঝেছো কিনা? রুনি, বুঝতে পেরেছো? বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাখ্যা। এখানে তুমি ব্যাখ্যাগুলো দেখলেই জানতে পারবা। আমি যা যা বললাম এখানে তাই তাই লেখা আছে, অতিরিক্ত কিছু লেখা নেই। যেমন দেখো মাটির উপরে দাঁড়ানো, তুমি যখন মাটির উপরে দাঁড়ায় থাকো, মানে ভূমির উপরে দাঁড়ানো, মাটির উপরে যখন তুমি দাঁড়াও, মনে করো মাটির উপরে তুমি দাঁড়ায় আসো, তার মানে কি? তুমি মাটির উপরে একটা বল প্রয়োগ করতেছো। মানে এক কথায় তুমি যখন মাটির উপরে দাঁড়াচ্ছ মানে কি? তুমি মাটির উপরে একটা বল প্রয়োগ করতেছো। এখন মাটির উপরে তুমি বল প্রয়োগ করতেছো মানে কি? তোমার এখন মাটির মধ্যে ঢুকে যাওয়ার কথা, কিন্তু তুমি কি মাটির মধ্যে ঢুকতেছো না। কেন ঢুকতেছো না? কারণ মাটিও তোমাকে এই সেম ভাবে আর একটা বল প্রয়োগ করতেছে।
মাটিও তোমাকে ওই সমমানের একটা বল প্রয়োগ করতেছে বলে মাটি তোমাকে ধরে রাখতে পারছে, না হলে তো তুমি মাটির মধ্যে ঢুকে যাইতা। তুমি দেখবা কাদা মাটির মধ্যে তুমি মাটির মধ্যে ঢুকে যাও, কেন ঢুকে যাও? কারণ ওখানে তোমাকে মাটি ওই পরিমাণ বল প্রয়োগ করতে পারে না। মনে করো তুমি মাটির উপরে যে বল প্রয়োগ করতেছো সেটা হচ্ছে F1, মাটি তোমার উপরে যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে F2। তাহলে F1 আর F2 যখন সমান হয় তখন তুমি কি করতে পারো? মাটির উপরে দাঁড়ায় থাকতে পারো, দাঁড়ায়ে থাকতে পারো। এখন আরও দুটা কেস তো হইতে পারে। তোমার মনে করো F1 থেকে F2 যদি বড় হয়, F1 বড় হয়, আলহামদুলিল্লাহ, আমাদের যদি F1 বড় হয় আর F2 ছোট হয়, তার মানে কি তুমি মাটির মধ্যে ঢুকে যাবা, মানে কি তুমি বেশি বল প্রয়োগ করতেছো, মাটি তোমাকে সেই পরিমাণ বল দিতে পারতেছে না, তাহলে কি মাটির মধ্যে ঢুকে যাবা, মাটির মধ্যে ঢুকে যাবা। উল্টা আর একটা কেস তো হইতে পারে, যদি এরকম হয় যে মাটি তোমাকে বেশি বল দিতেছে আর তুমি মাটিকে সেই পরিমাণ বল দিতে পারছো না, তার মানে কি মাটি এত বলবে তুমি আকাশে উঠে যাবা আর কি, তুমি আকাশে উঠে যাবা। তুমি বুঝো, দেখো এবার মাটি তোমাকে বেশি বল দিতেছে, এটা হচ্ছে তোমার কর্তৃক প্রযুক্ত বল, তুমি বুঝো এটা হচ্ছে তুমি যে বলটা প্রয়োগ করতেছো প্রযুক্ত বল। আর মানে এটা এক কথায় ক্রিয়া বল আর কি, আমি ক্রিয়া বল লিখলে ভালো হবে, আমাদের মিলবে আর কি। এটা আমাদের ক্রিয়া বল যেটা তুমি দিতেছো, আর ক্রিয়া বলের কারণে আরেকটা বল তুমি পাচ্ছ, যেটাকে তুমি বলছো প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। এখন ধরো ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সমান হলে তুমি মাটির উপরে দাঁড়ায় থাকবা। এখন যদি তোমার ক্রিয়া বল বেশি হয়, প্রতিক্রিয়া বল কম হয়, তাহলে তুমি মাটির মধ্যে ঢুকে যাবা। আর যদি তোমার প্রতিক্রিয়া বল বেশি হয়, তাহলে তোমাকে কি মাটি একদম ঠেলবে, ঠেললে তুমি উপরে উঠে যাবা, আকাশে উঠে যাবা। তিনটা কেস বুঝতে পারছো? বোঝার কথা, সহজ জিনিস। তাহলে কি মাটির উপরে দাঁড়ানোটা বুঝলাম, এখানে দেখবা ওই কথাগুলাই লেখা আছে। আর টেবিলের উপরে বইয়ের অবস্থান তো বুঝতে পারছো, সেম ওই টেবিল, মানে বই টেবিলের উপরে একটা বল প্রযুক্ত করছে, যেটা তুমি যদি ক্রিয়া বল ধরো, তাহলে কি ওই টেবিল কর্তৃক বইয়ের উপরে আরেকটা প্রযুক্ত বল পাবা, যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। দুটা বল সমান্তরাল নয়, টেবিলের উপরে বইটা থাকে, এখানে এই কথাটাই লেখা আছে, দরকার নেই, তুমি বুঝতেছো। এবার আমরা নতুন একটা বল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কি বলতো, মহাকর্ষ বল আর অভিকর্ষ বল। আমরা এর আগে যে মহাকর্ষ বল অভিকর্ষ বলের সংজ্ঞা দেখে আসছি, মনে আছে? বলো তো মনে আছে কিনা, বলো বলো। আচ্ছা তোমরা নিউটনের তৃতীয় সূত্রের একটা ব্যাখ্যা জানো? মনে করো তুমি যদি তোমার কোনো একটা বন্ধুকে মারো, একটা কিল মারলা বা ঘুষি মারলা, তোমার বন্ধু তোমাকে ঘুরে উল্টে মারবে না। তার মানে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু বাস্তব জীবনে খুব বেশি পরিমাণে খাটে। তুমি যা করবা তাই ফেরত পাবা আর কি, ঠিক আছে? তুমি যদি ভালো কাজ করো ভালো কিছু পাবা, খারাপ কাজ করলে খারাপ কিছু পাবা। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র দেখবা বাস্তবে আসলে অনেক বেশি পরিমাণে খাটে। তুমি লাইফের যে ক্ষেত্রেই যাও, যেখানেই যাও, দেখবা নিউটনের তৃতীয় সূত্র এসে হাজির। চলে আসলাম, এরকম ভাবে চলে আসবে, তুমি বুঝতে পারবা আসলে আস্তে আস্তে। ঠিক আছে, চলো আমরা আবার নতুন আর একটা বল টপিক শুরু করবো। হ্যাঁ কি হয়েছে বলো? ক্লাস আর কতক্ষণ হবে? ক্লাস তো এখনো 1 ঘন্টাও হয় নাই বাবা, আমাদের এই টপিকটা তো শেষ করতে হবে, এখনো আমাদের অনেকক্ষণ ক্লাস হবে। ঘুম পাচ্ছে ভাই, বুঝছেন? তুমি 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 চুপ করে থাকো, তুমি তো ক্লাসই করো না, আবার এসে বলো ঘুম পাইতেছে। ইস, ক্লাস করি না ভাই, আমি আজকে থেকে রেগুলারই ক্লাস করতেছি, আচ্ছা এখন তো করবোই। তাহলে আর একটু লাইনে থাকো, সমস্যা নাই, আর 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের এই। আসলে আমাদের দেখো, আমাদের তো সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে না বলো? আমরা আসলে অনেকটা পিছিয়ে আছি, আমরা শুরু দুদিন করছি ধরে late ঘুমাই এ। না ভাই, বুঝছেন? আচ্ছা তুমি একটু দেখো, আমরা এই টপিকটা তাড়াতাড়ি শেষ করে দিব, আশা করি তোমরা বুঝতে পারবা। মহাকর্ষ বল, আমি তোমাকে বলেছিলাম যে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে মহাকর্ষ বল কি? আমি সূত্র লিখবো না, সূত্র লিখাই আছে স্লাইডে। মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। মনে করো এই একটা বস্তু, মহাবিশ্বের যে কোনো বস্তু, মানে যে কোনো বস্তু, তুমি যা চিন্তা করবা তাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আর একটা বস্তু, মনে করো এই আরেকটা বস্তু, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। এই হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। অর্থ কি? আমাদের মনে করো এটা m1 ভরের বস্তু, এটা আমাদের মনে করো m1 ভরের বস্তু, ওকে।
এটা আমাদের m1 ভরের বস্তু আর এটা আমাদের m2 ভরের বস্তু। তাহলে m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। এটা যে কোনো বস্তু হতে পারে। মনে করো m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে এইভাবে টানবে আর আরেকটা বস্তু তাকে উল্টাভাবে টানবে আর কি। একটা এভাবে টানতেছে আর একটাকে এভাবে টানতেছে। তাহলে এখানে যে বল পাবা সেটা হচ্ছে F পাবা, এবং এই F বলটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মানে যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে আমরা অভিকর্ষ বল কাকে বলবো? অভিকর্ষ বল হচ্ছে যে অভিকর্ষ বল হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলই হবে, কিন্তু দুইটা বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট, সেটা হচ্ছে পৃথিবীতে। অর্থাৎ পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বল বলি। তাহলে আমরা বোঝার জন্য যে একটা বস্তুকে বড় করে দিতে পারি যে এটা আমাদের পৃথিবী, আর একটা বস্তুকে একটু ছোট করে আঁকতে পারি। মনে করো একটা বস্তুকে একটু ছোট করে আঁকলাম যে এটা আমাদের পৃথিবী না, অন্য একটা বস্তু। ঠিক আছে? এখন দেখো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলতেছি। আর দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয় নির্দিষ্ট, এটা আমাদের পৃথিবী। ঠিক আছে? এটা আমাদের কি বলতো? পৃথিবী। আমি লিখে দিই, এটা আমাদের পৃথিবী। পৃথিবী পৃথিবী নিয়ে কত গান, তুমি আমার পৃথিবী। আচ্ছা, পৃথিবী। ঠিক আছে? এখন পৃথিবীর যে ভর সেটাকে তুমি একটু বিশেষভাবে ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে যে বড় হাতের এম দ্বারা। তাহলে পৃথিবীর ভর, যেটাকে আমরা বড় হাতের এম দ্বারা, এই বড় বস্তুটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম। আর এটা আমাদের যে কোনো বস্তু, এটার ভরকে আমরা যে কোনো একটা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলাম। আর দুইটা বস্তুর মধ্যবর্তী একটা আকর্ষণ বল এখানে পাবা। এই আকর্ষণ বলকে তুমি আসলে নাম দিতে পারবা। দেখো, এই আকর্ষণ বলের অর্থ কি? পৃথিবীও যেমন এই বস্তুকে আকর্ষণ করতেছে, তেমনি এই বস্তুকে পৃথিবীকে আকর্ষণ করতেছে। এবং এই দুইটা বস্তুর মানে যে বলের মান সেটা হচ্ছে যে এফ। আর এই এফটা হচ্ছে এখানে অভিকর্ষ বল, আর এখানে এই এফটা হচ্ছে মহাকর্ষ বল। এই হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। এখানে হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী, এই মাইকটা মিউট করো, মধ্যবর্তী আকর্ষণ বল। আর পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, এটা হচ্ছে পৃথিবী ও, যদি শুধু বসে থাকি ক্লাস করো না বিরক্ত লাগবে, সাথে সাথে লিখতে হবে, তাহলে দেখবে বিরক্ত লাগবে না। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, যে কোনো। দেখো, এই টপিকটা তোমাদের বই আসলে ওইভাবে নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন করে, তাহলে এই টপিকটা আমাদের শিখতেই হবে। অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। আকর্ষণ বল শেষ। এই হচ্ছে কথা। তাহলে এখানে আমার বইয়ে কি লেখা আছে দেখো, এই যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কোণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল তাকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে দুটি বস্তু, একটি যদি পৃথিবী হয় আর তবে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলও বলে, অর্থাৎ বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল। তার মানে কি, দেখো, যে কোনো দুটা বস্তু হলে তাকে আমরা মহাকর্ষ বলবো, আর দুটা বস্তুর মধ্যে একটা যখন পৃথিবী হয়ে যাবে তাকে আমরা অভিকর্ষ বলবো। তুমি কি ক্লিয়ার? এখন মহাকর্ষ বলকে আমরা, দেখো, সংজ্ঞা তো জানলাম, যে কোনো দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে গাণিতিক একটা রূপ আছে। এখন আমরা কি করব? মহাকর্ষ বলের গাণিতিক রূপটা দেখব। তোমরা কি মহাকর্ষ বলের গাণিতিক রূপ এর আগে দেখেছো? বলো তো, দেখেছো? আপনারা দেখছেন এর আগে মহাকর্ষ বলে? আসেন, না দেখলে সমস্যা নেই, আমরা দেখব। তাহলে মহাকর্ষ বল এটার গাণিতিক রূপের জন্য আমাদের যে বিজ্ঞানী কাজ করেছেন তিনি হলেন নিউটন। নিউটনে কি করছে? মহাকর্ষ বলের গাণিতিক রূপটাকে ডিফাইন করছে, অথবা সংজ্ঞায়িত করছে, অথবা ডিডাকশন করছে, অর্থাৎ মানে তিনি আর কি প্রমাণ করেছেন। তো তিনি নিউটনের মহাকর্ষ সূত্র নামের একটা সূত্র আছে, যেখানে আমরা যে পৃথিবীর যে কোনো দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করতে পারি। তিনি সেই সূত্রে বলতেছেন মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। কার দিকে আকর্ষণ করে? নিজের দিকে আকর্ষণ করে। এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আসেন আমি আপনাকে একটা পয়েন্ট পয়েন্ট করে বুঝাই দিই। তাহলে মহাবিশ্বকে বলছে প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়, তার মানে দুইটা বস্তু আছে। দেখো, কণাদ্বয়, দ্বয় মানে কি? এখানে দুইটা বস্তু আছে। যেখানে দ্বয় লেখা না, দ্বয় মানে কি? দুইটা বস্তু আছে। আর শুধু দুইটা বস্তু আঁকাই, মনে করো এই একটা বস্তু, আর এখানে আমরা আরেকটা বস্তু নিলাম। মনে করো এই হচ্ছে আমাদের আরেকটা বস্তু, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা বস্তু, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের আরেকটা বস্তু। তাহলে এখন এই দুইটা বস্তু কি করবে? একে অপরকে আকর্ষণ করবে,
ঠিক আছে, মনে করো আমাদের এই যে বস্তু, এই বস্তুর যে ভর, এই বস্তুর যে ভর সেটা আমরা ধরে নিলাম হচ্ছে m1, এই বস্তুর যে ভর সেটাকে আমরা m1 ধরে নিলাম, এই বস্তুর যে ভর সেটাকে আমরা m2 ধরে নিলাম। তাহলে m1 বস্তু এবং m1 বস্তু এবং m2 বস্তু, ভরের বস্তু, একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করতেছে। দেখো এই যে আকর্ষণ করতেছে, m1 ভরের বস্তু কি কালার দিলাম, একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এখন এই আকর্ষণ বলের একটা মান আছে, আকর্ষণ বলের যে মান সেটা তো আমরা জানি এফ, ঠিক আছে। এখন এফ দুইটা জিনিসের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে, আর এই যে এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, মনে করো এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা নাম দিতেছি ডি। দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব মানে এখান থেকে এক কথায় এখান পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই দূরত্বটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডি। এই যে এই দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। এখানে এই যে এই দূরত্বটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডি। তার মানে আচ্ছা, ডি কে কীভাবে ডিফাইন করে জানো? এটা ডি হচ্ছে আমাদের বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি একেবারে পরিচয় লিখি তারপরে বলি। এ হচ্ছে আকর্ষণ বল, বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল। আমাদের m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, আমাদের m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আমাদের ডি হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই হচ্ছে আমাদের চারটা চলকের পরিচয়। এখন বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝায় যে বস্তুদ্বয়ের ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি বস্তু দুটা গোলাকার হয় তার মানে কি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, তার মানে m1 বস্তুর কেন্দ্র থেকে m2 বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার মানে এই যে তুমি যদি এই দূরত্ব নাও তোমার কিন্তু আসলে ভুল হবে। মনে করো এই একটা বস্তু আর এই আমাদের আর একটা বস্তু, তুমি যদি এখানে মনে করো এই দূরত্বটা নিয়ে কাজ করবা তোমার কিন্তু হবে না। মানে এটার পৃষ্ঠ থেকে এটার পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব নিয়ে তুমি ধরো কাজ করবা, তোমার কিন্তু এটা আসলে এইটা কিন্তু একটা ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্সটা আসলে আমাদের এই ক্ষেত্রে খাটবে না। এই ক্ষেত্রে খাটবে কোন ডিস্টেন্স জানো? মানে একদম কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা আসলে খাটবে। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, সেটা হবে আমাদের এখানে ডি, মানে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এক কথায় বস্তুদের মধ্যবর্তী দূরত্বকে আরেকটু ভালোভাবে নাম দিতে পারো ভর কেন্দ্র হতে ভর কেন্দ্রের দূরত্ব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আসলে তাকে বলা হয়। ভর কেন্দ্র, ভর কেন্দ্রকে আমরা পরে চিনবো, সমস্যা নাই। আপাতত মনে রাখো যে বস্তু যদি গোলাকার হয় তাহলে কি করবা, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিবা ভর কেন্দ্র হতে, আর গোলাকার বস্তুর ভর কেন্দ্র কেন্দ্রেই থাকে, তাহলে ভর কেন্দ্র হতে ভর কেন্দ্রের দূরত্ব। তোমাদের দেখবে বস্তু গোলাকারই আছে, অন্য কোনো বস্তু তোমাদের থাকে না। কিন্তু তুমি যদি বড় হও দেখবা আস্তে আস্তে অন্য শেপের বস্তু আছে, ত্রিভুজ আকারের বস্তু পাবা, সিলিন্ড্রিক্যাল বস্তু পাবা। ওইসব বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র তোমাকে আবার নির্ণয় করতে হয়। তাই ভর কেন্দ্র নির্ণয় করে শিখবা, ইন্টারভিউতে শিখবা ভর কেন্দ্র হতে ভর কেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পারছি। দেখবা এটা নিয়ে স্যাররা তোমাকে প্রশ্ন করবে ক্লাসে যে আসলে ডি কোনটা, ডি এটা নাকি আবার মানে এটাও বলে যে এখান থেকে এত দূর পর্যন্ত কিনা, এখান থেকে এত দূর পর্যন্ত কিনা, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত কিনা দূরত্ব, মানে বিভিন্ন রকম দূরত্ব দিবে তোমাকে কনফিউজড করার জন্য। কনফিউজড হবে না, বলবো যে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব শেষ। এই হচ্ছে আমাদের চলকগুলোর পরিচয় গেল। এবার আমরা কি করবো জানো? এবার আমরা দেখি আমাদের কি বলতেছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের গুণফলের, বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এই যে আকর্ষণ বল এফ, এফটা কার সমানুপাতিক? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তারপরে কি বলছে? এবং এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এফ ইজ প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক মানে কি উপরে 1 থাকবে আর নিচে থাকবে কি দূরত্বের বর্গ। এই যে দূরত্ব তাকে বর্গ করলাম, তার ব্যস্তানুপাতিক হলো। এবং আকর্ষণ এবং বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে যে এই সরলরেখা বরাবর আর কি ক্রিয়া করবে। আমি তো অলরেডি সংযোজক সরলরেখা দিয়ে রাখছি, যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বলটা ক্রিয়া করবে, সেটা হচ্ছে এফ। তাহলে দেখো এখন এই দুইটা সূত্রকে তুমি যদি এক জায়গায় করো, তুমি মনে করো এটাকে নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন দেখো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এইখান থেকে সামনে আবার যায় দেখবা আমাদের কুলম্ব একটা সূত্র দিয়েছিল, নিউটনের এই সূত্রকে কপি করেই দিয়েছিল, আমরা ওইগুলো দেখবো, ঠিক আছে। তাহলে দেখো এখন এই দুইটা সূত্র যদি তুমি এক জায়গায় করো, 1 এবং 2 নং সমীকরণ হতে পাও, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই কি পাবো?
এই যে এফ ইজ প্রপোর্শনাল টু সবগুলো এক জায়গায় হয়ে যাবে m1 m2 আর উপরে তো 1 ছিল, তাহলে m1 m2 এর সাথে 1 গুণ হলে যা তাই থাকে আর নিচে হবে d স্কয়ার। তুমি বলো এই লাইনটা বুঝেছো কিনা? এই লাইনটা বুঝলেই এই অঙ্ক মানে প্রমাণটা শেষ আর কি। বুঝেছো? ফারদিন বলো বুঝেছো? আর রুনি বলো বুঝেছো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝেই থাকো তা আসো। তারপরে কি আমি তোমাকে বারবার বলে আসি, যদি সমানুপাতিক চিহ্ন উঠে তাহলে কি বসে? সমানুপাতিক চিহ্ন উঠলে কি বসে? হ্যাঁ, একটা ধ্রুবক বসে। তাহলে এখানেও তাই হবে, যদি এখানে সমানুপাতিক চিহ্ন উঠে যায় একটা সমান বসবে আর একটা ধ্রুবক বসবে। আর এখানে কি ছিল? m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। m1 কি প্রথম বস্তুর ভর, m2 কি দ্বিতীয় বস্তুর ভর, আর d কি আমাদের বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিসটেন্স। আচ্ছা, তাহলে দেখো আমরা সূত্রটা কি পেলাম? আমরা সূত্রটা পেলাম হচ্ছে যে f, দেখো আমরা সূত্রটা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে f ইজ ইকুয়াল টু k, এখানে পেলাম m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই ক্ষেত্রে যে ধ্রুবকটা পাওয়া যায়, এই ক্ষেত্রে মহাকর্ষ বলের জন্য যে ধ্রুবক পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের, সেটাকে আমরা কে নাম দিই না জি নাম দিই বিশেষভাবে, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। এবং বিজ্ঞানীরা আমাদের জন্য এই ধ্রুবকের মান বের করে রেখেছে, যেহেতু ধ্রুবক তার মানে এর মান কনস্ট্যান্ট, বিজ্ঞানীরা আমাদের জন্য এই ধ্রুবকের মান আসলে বের করে রেখেছে। তাহলে আমাদের কষ্ট কমে গেল, এটার মান বের করা লাগলো না। এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করা আছে, যেটার মান হচ্ছে আমাদের জি। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 এবং এর একটা একক আছে। এককটা আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি, আপাতত এখানে একক লিখে রাখলাম। এর একটা একক আছে, আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, তার মানে কি আমাদের কেটা আসলে এখানে ধ্রুবকটা কি কেই ধ্রুবক, কিন্তু এটাকে আমরা বিশেষভাবে জি হিসাবে নামকরণ করলে, তাহলে সূত্রের রূপ কি হলো বলো তো? এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। অর্থাৎ আমি যদি তোমাকে আরেকটু ব্যাখ্যা করি, মনে করো এই হচ্ছে আমাদের প্রথম বস্তুটা ছিল, তারপরে আমরা এখান থেকে দ্বিতীয় আরেকটা বস্তু পেলাম। তাহলে দেখো এখন এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটা কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স নিলাম। তাহলে দেখো এটা আমাদের m1 ভরের বস্তু, এটা আমাদের m1 ভরের বস্তু, এটা আমাদের m2 ভরের বস্তু, বস্তুর মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এখানে যে একটা আকর্ষণ বল পাবো সেটা হচ্ছে যে f। এই f এর মান হবে হচ্ছে যে আমাদের g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটা আমাদের নিউটন সাহেব আবিষ্কার করছে বা প্রমাণ করে গেছে। তো এখানে জি এর পরিচয় কি? জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটা একটা বল না, এটা তো বল যেটাকে আমরা বলছি মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল, তো মহাকর্ষীয় বল হলেও তো বল, তাহলে এটার একক কি হবে? মহাকর্ষীয় বল হোক আর যে বলই হোক, যে ধরনের বলই হোক, তার একক কি হবে বলো তো? নিউটন। বলের একক অলওয়েজ নিউটন, বলের একক নিউটন। তাহলে মহাকর্ষীয় বল হোক আর যে ধরনের বলই হোক, একক হবে নিউটন। তুমি এম এর একক জানো, সেটা হচ্ছে কেজি। ডি এর একক জানো, সেটা হচ্ছে মিটার। তাহলে এই এককগুলো থেকে কিন্তু জি এর একক নির্ণয় করা যায়। তাহলে আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন জি সম্পর্কে একটু পড়াশোনা করব, যে জি এর একক কি, জি এর মাত্রা কি, জি এর মান কত, এই জিনিসগুলো জানবো। তারপরে কি, তারপরে আমাদের আসলে শেষ। তাহলে আসো মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে কথাবার্তা বলি। আমাদের সূত্র হচ্ছে কি জানো? আমাদের সূত্র ছিল, আমরা পাইলাম একটু আগে পাইলাম, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে যেহেতু আমরা মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে পড়াশোনা করা লাগবে, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করে ফেলবো। তাহলে এখানে আমাদের কি পাবো? জি কে এক সাইডে রেখে বাকি সবাইকে আর ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে জি কে এক সাইডে রাখবা, বাকি সবগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিলে তুমি এরকম পাবা এফ ডি স্কয়ার m1 m2। তাহলে এখান থেকে যদি তুমি প্রথমত একক বের করতে চাও, আসো একক বের করি। একক বের করতে চাইলে কি করবা? ওই যে সূত্রটা প্রথমত লিখবা এককের জন্য, এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে তুমি বলো এফ এর একক কি? এফ এর একক নিউটন। হ্যাঁ, ডি এর একক কি? ডি হচ্ছে আমাদের দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, মিটারের উপরে স্কয়ার আছে স্কয়ার। আর কেজি, কেজির একক হলো ভর, ভরের একক কি? কেজি। তার মানে কি কেজি ইন্টু কেজি। তাহলে নিচে কেজি স্কয়ার লেখা যায়, তাহলে উপরে লিখবা নিউটন ইন্টু মিটার স্কয়ার, নিচে লিখবা হচ্ছে কেজি স্কয়ার। আর কেজি স্কয়ার যখন উপরে উঠে যাবে কত হবে বলো তো? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আলহামদুলিল্লাহ। তাহলে জি এর একক কি হলো বলো তো?
জি এর এককটা আমরা পেয়ে গেলাম। দেখো জি এর এককটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে জি এর একক হচ্ছে জি এর যে একক সেটা হচ্ছে যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এবার আসো মাত্রা নিয়ে কথাবার্তা বলি। আমরা যেহেতু একক জেনে গেছি, মাত্রা কোনো ব্যাপার না। আমরা এখন মাত্রা নিয়ে কথাবার্তা বলবো। মাত্রা, মাত্রা দেখো কি, ওই যে আমরা এর মাত্রাকে ষাট ব্র্যাকেটের মধ্যে লিখি। আর এটা কি নিউটন, নিউটনের মাত্রা কি ছিল বলো তো? নিউটন হচ্ছে একটা বল, বলের মধ্যে আবার কি ছিল, ওই যে আমরা গতকাল দিন দেখলাম 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি এম এস ইনভার্স 2, এটা আছে। তাহলে কি এটার মাত্রা আমরা লিখতে পারবো হচ্ছে নিউটনের মাত্রা আর কি, নিউটনের মাত্রা আমরা লিখতে পারবো হচ্ছে কত বলো তো, এম এল টি ইনভার্স 2। আর তারপরে কি আছে মিটার স্কয়ার, তার মানে কত মিটার, মিটার মানে লেন্থ, মানে এল স্কয়ার আছে। তারপরে আবার কি আছে কেজি ইনভার্স 2 আছে, তার মানে কি মাস এম স্কয়ার আছে। বুঝলা? এবার একটু ক্যালকুলেশন করলে যা আসবে তাই। তুমি মনে হয় এটুকু বুঝো নাই, তাই না? আমাকে একটু বলো তো বুঝেছো কিনা, একটু বুঝেছো কিনা বলো তো। আমি তোমাকে বলি, দেখো এককের মধ্যে কি আছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আবার নিউটনকে ভাঙলেও তো আমরা একটা মৌলিক একক পাই, মানে এক কথায় মাত্রা নির্ণয় করতে গেলে সবগুলোকে মৌলিক এককে নিতে হয়। তাহলে নিউটনকে যখন মৌলিক এককে নিবা, যে নিউটনকে যখন মৌলিক এককে নিবা, আমি তোমাকে দেখাই। আমাদের নিউটনকে যখন তুমি মৌলিক এককে নিবা, তাহলে সেটা হবে কত বলো তো, এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মানে এখানে পাবা কেজি আর এম এস ইনভার্স 2। তার মানে এটাকে যখন তুমি মাত্রাতে লিখবা, তাহলে কেজির মাত্রা হচ্ছে এম, আর দূরত্বের মাত্রা হচ্ছে আমাদের কি এল, আর সময়ের মাত্রা টি ইনভার্স 2 আছে, ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে যে নিউটনের মাত্রা, সেজন্য কি লিখলাম এম এল টি ইনভার্স 2। আর তারপর আছে দেখো মিটার স্কয়ার, মানে কি লেন্থ স্কয়ার, লেন্থের এল স্কয়ার। তারপর আছে কেজি ইনভার্স 2, তার মানে কি এম মাস স্কয়ার, মাস ইনভার্স 2, তার মানে এম ইনভার্স 2। তাহলে এখানে একটা ইনভার্স 2 হবে, আমি ভুল লিখছি আর কি, এখানে আছে আমাদের ইনভার্স 2 হবে, ইনভার্স 2 হইলো। তাহলে ইনভার্স 2 হলে এবার ক্যালকুলেশন করলে এখানে হবে কত বলো তো, এই যে এখানে একটা এম আর এখানে ইনভার্স 2, তার মানে এখানে একটা এম চলে যাবে আর কি, এখানে একটা এম চলে যাবে। তাহলে এখানে হলো আমাদের সরি, এখানে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা। তুমি চাইলেই নিজের মতো করে বের করতে পারো, দেখবে এটাই পাবা। তাহলে জি এর মাত্রা গেল। এবার বলবে যে জি এর মানে এত বলতে কি বুঝো, তো আসো আমরা দেখি। আমাদের এবার প্রশ্ন হচ্ছে যে জি সমান 6.673 ইন্টু 10⁻⁻11 একক কি পেলাম নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই যে এখানে আমরা একক লিখে রাখছিলাম, তাহলে এবার এই এককের জায়গায় আমরা আসলে বসাই দিতে পারবো। এককটা হবে কত বলো তো, এককটা হবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এবারে এককটা এখানে বসাই দিলাম। তাহলে এবার আমরা বলবো জি এর মানে এত নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বোঝো। এই সূত্রের জন্য, মানে এটার প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা আমাদের যে সূত্র সেখানে চলে যাবো। আমাদের সূত্র হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমাদের কি দেখো তো, এখন আমাদের যদি জি এর মান দেওয়া আছে, এখন আমরা যদি কাজ করি, মনে করো আমাদের এটার মান আমরা 1 ধরে নিলাম। আমরা তো এইসব ক্ষেত্রে মান সব ধরে নিই। মনে করো এটার মানে 1 ধরে নিলাম, এটার মানও 1 ধরে নিলাম, এটার মানও 1 ধরে নিলাম। যদি ধরে নিই তাহলে কি তখন জি আর এফ সমান হয়ে যাবে না? তাহলে তখন আমরা বলতে পারবো, তুমি যদি এম ওয়ানের মানে 1 ধরো, মানে 1 কেজি ধরো, এম টু এর মানে 1 কেজি ধরো, ডি এর মানে 1 মিটার ধরো, অর্থাৎ তুমি আসলে ব্যাপারটা এরকম ধরতেছো। মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে আমাদের আর একটা বস্তু, এরা দুজন পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। মনে করো আকর্ষণে যে এখান থেকে এভাবে এভাবে করতেছে, দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে। তাহলে এটা আমাদের মনে করো এম ওয়ান ভরের বস্তু, যার মান তুমি 1 কেজি ধরতেছো। এটা মনে করো এম টু ভরের বস্তু, যার মান তুমি 1 কেজি ধরতেছো, মানে দুটো সমান ভরের বস্তু। এদের মধ্যবর্তী দূরত্ব ডি, তাকে তুমি 1 মিটার ধরতেছো। তাহলে পরস্পরকে যখন আকর্ষণ করবে তখন কি হবে বলো তো, এফ সমান জি, এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1, মানে 1 এর পরে স্কোয়ার। তাহলে এখান থেকে পাবা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি। তার মানে কি তখন ওই এই জিটাই আমাদের একটা বল হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলবা জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 বলতে বোঝায় যদি 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে থাকে, তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাকে আমরা এই জি এর মান এটাই বুঝি আর কি। তাহলে আমি আবার বলি, যদি 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা হয়, তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাই হচ্ছে মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ধ্রুবকের সমান। এই যে এখানে আমাদের লেখা আছে, এই যে
তুমি যদি একটু তাকাও এখানে দেখবে সুন্দরভাবে লেখা আছে, তাই আমি আর লিখলাম না। এখানে বলতে কি বোঝায় এটা এখানে লেখা আছে, তাই আর কি আমার লেখার দরকার নেই। অথবা এই যে জি এর মান এই বলতে কি বোঝায় এখানে এটা লেখা আছে, হ্যাঁ তুমি এখান থেকে একটু দেখে নিও। আমি এটা লিখলাম না, এতটা ইম্পর্টেন্ট না, তোমাদের সিলেবাসে নাই, তারপরে আমি দেখাচ্ছি কেন, কারণ পরীক্ষায় আসে। আমি তোমাকে আরেকবার বলি, জি এর মানে এত বলতে বোঝায় যদি একক ভরের দুটি বস্তু অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা হয়, তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান, এটাই আমরা বুঝি আর কি। তাহলে তারা যে বলে আকর্ষণ করবে তাই হচ্ছে 6.673 × 10⁻৯ 11 নিউটন, এত বলে আকর্ষণ করবে। বলো বুঝছো কিনা? এটা যদি বুঝো, আমাদের আর একটা জিনিস বাদ থাকে, অভিকর্ষ ত্বরণ। আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কালকে পড়াশোনা করতে পারবো, ঠিক আছে? তোমরা বলো এত দূর পর্যন্ত বুঝেছো কিনা? আচ্ছা, মিফতাহুল বুঝেছো? আচ্ছা, আমি তোমাকে আরেকবার ছোট করে একটু বলে দিই, তোমার সুবিধা হবে আর কি। আসলে আমরা আরেকটুখানি দেখি, আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি। দেখো জি এর ক্ষেত্রে আমরা কি পেলাম, সূত্র দেখছিলাম, তো সেই সূত্র থেকে আমরা জি এর মানটা বের করে নিলাম, মানে জিকে এক সাইডে রেখে বাকি সবকে আরেক সাইডে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে একক নির্ণয় করলাম, সেখান থেকে মাত্রা নির্ণয় করলাম। এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে জি এর মানে এত বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি কিভাবে বলবা? ওই যে সবগুলোর মান, মানে যেটার মান তোমার দরকার সেটা বাদ দিয়ে বাদ বাকি সকলকে তুমি এক করে দিবা। এক করে দিলে কি হবে, দেখো ওইটা সমান ওইটা হয়ে গেল, তাহলে তখন তুমি বলতে পারবো। তুমি যদি এক না করো তাহলে তোমাকে এমনভাবে মানগুলো নিতে হবে যাতে তারা কাটাকাটি চলে গিয়ে এফ আর জি থাকে শুধুমাত্র। এটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের আসলে উত্তর করার সুবিধা আর কি, তোমাকে মুখস্থ করা লাগে না। তাহলে তুমি তখন এইভাবে সংজ্ঞাটা দিতে পারবা, যদি 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা হয় তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন। তাহলে আমি লিখে দিই, যেহেতু টাইম এখনো আছে, যদি 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে, কাল তোমাদের স্কুল ছুটি না? কালকে দিনে ক্লাস করবা? 1 মিটার কাল দিনে ক্লাস করতে হলে গ্রুপে জানাও, হ্যাঁ কালকে দিনে ক্লাস করতে হলে একটু গ্রুপে জানাও। 1 মিটার দূরে রাখা হলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তা 6.673 × 10⁻11 নিউটন। কাল এখান থেকে দু একটা ম্যাথ করবো, তারপরে আমরা মহাকর্ষ বল শেষ করে দিলাম, অভিকর্ষ বলটা শুরু করতে পারবো, ঠিক আছে? তারপরে আমরা অভিকর্ষ বলটা শুরু করতে পারবো, ঠিক আছে? অভিকর্ষ বল আমরা তাহলে কালকে শুরু করবো। আর অভিকর্ষ বলের মধ্যে অভিকর্ষ ত্বরণ পাবো, এবং অভিকর্ষ ত্বরণ নিয়ে আমাদের কিছু 2টা সূত্র আসলে লাগবে, সেই 2টা সূত্র কালকে দেখবো। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়বো, গতিশক্তি সংরক্ষণ সূত্র পড়বো, ঘর্ষণ পড়বো, অধ্যায় শেষ। মানে এই অধ্যায় পড়ার মোটের উপরে 2টা ক্লাস লাগবে। ইনশাল্লাহ 2টা ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমি কি আজকের মতো ক্লাসটা শেষ করবো?